যেখানে ছিলাম সেটা হচ্ছে চার্ট প্যাটার্নে অনেক ভালো ট্রেড হয়। ঠিক আছে, চার্ট প্যাটার্ন গুলো সব সময় হয় না, এটা রিয়ার, এটা টাইম ফ্রেম অনুযায়ী। যদি 1 আওয়ার বা আপনি 15 মিনিটের টাইম ফ্রেম দেখেন, 15 মিনিটের টাইম ফ্রেমে দেখলে দেখবেন যে একদিন একদিন সময় নিয়ে হয়তো একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। 1 আওয়ার হইলে পরে দেখবেন যে আপনার 2 দিন 3 দিন সময় নিয়ে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। চার্ট প্যাটার্ন সময় নিয়ে ক্রিয়েট হয় এবং এর মুভমেন্ট অনেক বেশি হয়। ঠিক আছে, তো এই চার্ট প্যাটার্ন সব জি। সময় তৈরি হয় না। চার্ট প্যাটার্ন তৈরি হয় মার্কেট যখন কনসুলেট থাকে। মার্কেটের ট্রেন্ড কয়টা? নর্মাল ট্রেন্ড কয়টা মার্কেটে? উম, তিনটা। তিনটা। তিনটা ট্রেন্ড, একটা হলো আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর একটা হলো কনসুলেট, তাই তো? সাইডওয়েজ। হ্যাঁ, সাইডওয়েজ। সাইডওয়েজ। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এটা আমরা ভালোই বুঝি। কনসুলেটটা হলো এক জায়গায় উঠবে, এরকম নামবে, ওঠার নামার মধ্যে থাকবে। একই জায়গার মধ্যে স্থির থাকবে। হ্যাঁ, মানে নির্দিষ্ট একটু একটা একটু এরিয়ার মধ্যে ঘোরাফেরা করবে বেশ কিছুদিন থেকে। এইরকম সিচুয়েশন যখন ক্রিয়েট হবে একটা জায়গার মধ্যে কয়েকদিন ধরে আসে, সেই সব জায়গায় সাধারণত চার্ট প্যাটার্ন গুলো ক্রিয়েট হয়। ঠিক আছে, তাহলে আমরা সাইডওয়ে মার্কেটে একটা ট্রেড করতে পারবো। সাইডওয়ে মার্কেট যদি আমরা বুঝতে পারি, সাধারণত একদিন চলে যাওয়ার পরে আমরা বুঝতে পারি, তাহলে এই সাইডওয়েটা যখন বুঝতে পারবো তখন সাইডওয়ের সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা বুঝতে পারবো যে মার্কেটটা হাই হচ্ছে এখানে, লো হচ্ছে এখানে, তাহলে এখানে আসলে ধাক্কা খাচ্ছে, এখানে আসলে ধাক্কা খাচ্ছে, তাহলে এইসব জায়গা থেকে আমরা বাই, সব জায়গাতে সেল করা খোঁজা শুরু করবো সাইডওয়েতে। সাইডওয়ে মার্কেটে মূলত চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়। তো চার্ট প্যাটার্ন গুলো কিরকম হয় সেটা নিয়ে আমরা জানবো। কমন কিছু চার্ট প্যাটার্ন আমরা জানি, জানি না? আচ্ছা ভাইয়া, বলেন। আহ, আজকের ক্লাসের সাবজেক্টটা কি আমি তো লিখে রাখি প্রত্যেকদিন, আমি কি 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 ক্লাস করতেছি এটা লিখে রাখি, তো আজকে যদি আমি সাবজেক্টটা লিখে রাখি তো আমার আমার জন্য ভালো হয় পরে। চার্ট প্যাটার্ন ডিটেক্ট, চার্ট প্যাটার্ন। ওকে। আচ্ছা। চার্ট প্যাটার্ন। আচ্ছা, চার্ট প্যাটার্ন নিয়ে কি বলছিলাম, যে কমন যেগুলো চার্ট প্যাটার্ন, আমরা কিছু চার্ট প্যাটার্নের নাম জানি কিনা? ডাবল টপ, হেড অ্যান্ড শোল্ডার, ডাবল বটম, জি জানি বস, না? জানি। ভাইয়া, ভাইয়া আমি সম্ভবত জানি, কিন্তু আপনি যতক্ষণে মানে খোলাখুলি বলবেন তখন হয়তো বা বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, আলামিন কারণ ভাই এই যে বিষয়টা জানেন আপনার তো, তাই না? জি ভাই, আমি মোটামুটি কয়েকটা জানি। আপনি দেখান, তারপরে কমন করলে বলবো। ঠিক আছে। আচ্ছা, আমি চার্ট প্যাটার্ন অনেক আছে, হ্যাঁ, অনেকগুলো চার্ট প্যাটার্ন আছে। আমি টোটালি 4 থেকে 5টা চার্ট প্যাটার্ন নিয়ে কাজ করি। এই পাঁচটা প্যাটার্ন যদি আমি আমার পাই, আমি সেগুলো নিয়ে কাজ করি। এবং এগুলো অ্যাভেলেবেল হয়, হ্যাঁ। আর অন্য অন্য প্যাটার্ন গুলো সব সময় হয় না, অ্যাভেলেবেল না, রিয়ার। তাহলে অ্যাভেলেবেল যেগুলো হয়, চার্ট প্যাটার্ন এমনিতেই রিয়ার কেস, সব সময় হয় না। তারপরে অন্য প্যাটার্ন গুলো আরো হয় না। এটা দেখা যাচ্ছে 6 মাস 1 বছরে আপনি একটা দুইটা প্যাটার্ন পাইতে পারেন, কিন্তু এগুলো আপনি পাবেন, নজর খোলা রাখলে এই প্যাটার্ন গুলো পাবেন। তার মধ্যে সবচাইতে কমন যে প্যাটার্নটা, সেটা হচ্ছে ডাবল টপ, ডাবল বটম। এটা মোস্ট কমন। একে অনেক সময় এটা হয়, আমরা হয়তো কোনো ট্রেডে আটকে থাকলে আমরা বুঝতে পারি না, তো কিন্তু এটা খুব কমন আর কি হয়ে যায়। তো এই এই যে ডাবল টপ বলতে কি বোঝাচ্ছে, দুইটা টপ উপরে হবে, এটা ডাবল টপ। আর ডাবল বটম বলতে বোঝাচ্ছে কি, দুইটা দুইটা বটম নিচে হবে, তাই তো? খুব নর্মাল, আমরা অনলাইনে খুঁজলে এরকমই পাবো, এর এক্সট্রা কোনো শর্ত আমরা পাবো না, তাই না? তাহলে আমরা আজকে এই ডাবল টপ ডাবল বটম কিছু গ্রামার বোঝার চেষ্টা করি। সেটা এরকম যে ডাবল টপ যখন ফার্স্ট টপটা ক্রিয়েট হবে, প্রথম টপটা ক্রিয়েট হবে, এইটা তো আমরা তখন টপ বলবো না। টপ বলবো কি প্রথম টপ ক্রিয়েট হইলে? না, দুইটা ক্রিয়েট হওয়ার পর বলবো। দুইটা হওয়ার পরে আমরা সেটাকে ডাবল টপ বলবো, কিন্তু ফার্স্ট টপ হইলে ফার্স্ট টপ এটা আমরা বলবো না। এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে, এখান থেকে এরকম হয়ে যাইতে পারতো, এরকম পারতো না? তা আমরা এই জন্য জি বলবো, ভাইয়া। যখন এই যে সেকেন্ড ক্যান্ডেলটা হবে, সেকেন্ড টপটা হবে, তখন আমরা এটাকে ডাবল টপ বলবো।
এখন ডাবল টপের শর্ত কি? এই যে যে এখান থেকে উপরে যে যাচ্ছে, যার পরে যে যে লাস্ট ক্যান্ডেল হইলো, একটা মুভমেন্ট, একটা সুইং, এইখান থেকে এটা একটা সুইং, তাই না? তো এই সুইং হওয়ার পরে লাস্ট যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলের উপরে একটা শ্যাডো থাকবে, থাকে সাধারণত, থাকে ডাবল টপ হইলে ক্যান্ডেলের উপরে একটা শ্যাডো থাকে। এরকম শ্যাডো হলে এই যে যে শ্যাডো, এই শ্যাডোটাকে আমরা মার্কিং করব। আপনারা যদি আমার কখনো কোনো অ্যানালাইসিস ডাবল টপে দেখে থাকেন, তাহলে দেখবেন এরকম যে শ্যাডোকেই মার্কিং করা আছে এরকম। তাহলে এই শ্যাডোটাকে শুধু মার্কিং করব, জাস্ট শ্যাডোটাকে মার্কিং করব, ক্লিয়ার? তাহলে এই শ্যাডোকে মার্কিং করলে আমার এই যে সেকেন্ড যে টপটা উঠতেছে, যখন আমার এই টপটা এইখানে এই কাছাকাছি, তখন আমি এইটা মার্কিং করব। তার আগে তো মার্কিং করার প্রয়োজন নাই, তাই না? তো এইটা মার্কিং করে আমি দেখব যে এইখান থেকে এইটা এর উপরে গেছে কিনা। ক্যান্ডেল যদি এই শ্যাডোর উপরে যায়, তাহলে পারা এরকম হয়ে যাচ্ছে, ডাবল টপটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তাই না? অ্যাঙ্গেল হচ্ছে না? এরকম হইলে পরে জি। আমরা এটাকে ডাবল টপ হিসেবে গণ্য করব না। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে যে প্রিভিয়াস যে শ্যাডোটা আছে, এই শ্যাডোর বাহিরে নিচে কিংবা উপরে ক্যান্ডেল থাকলে, মানে নিচের থেকে মার্কেট রিভার্স করতেছে, নিচের থেকে চলে যাচ্ছে, তাহলেও এটাকে আমরা ডাবল টপের সংজ্ঞায় আমরা ট্রেড করব না। ডাবল টপের সংজ্ঞায় ট্রেড করতে হলে অবশ্যই এই শ্যাডোর মধ্যে, এই যে প্রিভিয়াস যে শ্যাডো, এর মধ্যে ক্যান্ডেলের বডি ক্লোজ দিতে হবে। আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তাহলে বুঝতে এইখান থেকে উঠতেছে মার্কেট, যখন এখান থেকে উঠতেছে, তাহলে এটা কি ক্যান্ডেল? লাস্ট ক্যান্ডেলটা কি ক্যান্ডেল হবে, বুলিশ না বেয়ারিশ? বলতে হচ্ছে বিয়ারিশ। কেন বেয়ারিশ কেন হবে? নিচ থেকে, বুলিশ হয় ভাই, বুলিশ। নিচ থেকে উঠতেছে, তাহলে বেয়ারিশ কেমনে হয়? এটা হবে বুলিশ ক্যান্ডেল। সরি সরি ভাই, বুলিশ বুলিশ। ঠিক, ঠিক আছে, তাহলে এটা বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের পরে এখানে কি হবে? বুলিশ ক্যান্ডেলটার শ্যাডো উপরে চলে যেতে পারে, না ক্যান্ডেল উপরে চলে যাইতে পারে, এতে সমস্যা নাই। ক্যান্ডেল এসে ক্লোজ হইতে হবে কোথায়? আগে ক্যান্ডেল ওই যে শ্যাডোর মধ্যে, আগের প্রিভিয়াস ক্যান্ডেল, প্রিভিয়াস টপের শ্যাডোর ভিতরে টপের শ্যাডোর মধ্যে। ক্লোজ যেন হয়। এরপরে একটা রিভার্সাল ক্যান্ডেল হইতে হবে, মানে একটা বিপরীত ক্যান্ডেল হইতে হবে। এই বিপরীত ক্যান্ডেলটা যখন হবে, তখন এখানে কিন্তু যে কোনো একটা সিগন্যাল তৈরি হবে। আপনি যে প্যাটার্ন গুলো, ডাবল ক্যান্ডেল প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন আপনি শিখছেন, এই প্যাটার্ন তৈরি হবে। বুঝতে পারছেন? আমরা সামনে জি ভাইয়া। মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস শিখব। সেই জায়গায় আমরা এখানে হাই টাইম ফ্রেম থেকে শর্ট টাইম ফ্রেমে চলে যাব। শর্ট টাইম ফ্রেমে যাই আমি এখান থেকে সিগন্যাল নেব যে এখান থেকে কোনো প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। তখন আর আমাকে 1 ঘন্টা অথবা 15 মিনিট ওয়েট করতে হবে না। এই ফার্স্ট ক্যান্ডেল ক্লোজ হলেই আমি এখান থেকে একটা কনফার্মেশন পাবো, এবং এখান থেকে আমি ট্রেডে ইন করব। তাহলে প্রথম ট্রেডে ইন করার জন্য এখানে কি শর্ত বললাম? প্রথম ট্রেডে ইন করার জন্য আমি যে শর্তটা বলছি, সেটা হচ্ছে এই যে যে শ্যাডোটা আছে, প্রিভিয়াস টপের যে শ্যাডো আছে, এই শ্যাডোর ভিতরে ক্যান্ডেল ক্লোজ হইতে হবে। শ্যাডোর ভিতরে ক্যান্ডেলটা ক্লোজ হইতে হবে, তখন আমরা এখান থেকে ডাবল টপ হিসেবে মার্ক করে ট্রেডে ইন করব। এটা হলো ফার্স্ট ট্রেড। এটা ফার্স্ট ট্রেড হলে এটাকে এগ্রেসিভ ট্রেড বলবো। কি ট্রেড? ফার্স্ট ট্রেড এবং এগ্রেসিভ ট্রেড, মানে আপনি দ্রুত ট্রেডে ইন করছেন এখান থেকে। এই ট্রেডটা আমরা সর্বোচ্চ এই পর্যন্ত নেব, এই সুইং পর্যন্ত নেব, এটাকে বলা হয় নিকলাইন। তাহলে এই নিকলাইন পর্যন্ত এই ট্রেডের প্রফিটটা নেব। ক্লিয়ার? জি। জি ভাই। এরপরে এই নিকলাইন ব্রেক নাও দিতে পারে, অনেক সময় এই নিকলাইন ব্রেক দেয় না, এখান থেকে আবার কি হয়, মার্কেট রিভার্স করে উপরে চলে যায়, অনেক সময় ঘটে এটা। তবে নিকলাইন যখন ব্রেক দেবে, ব্রেক দেওয়ার পরে আবার রিটেস্ট করবে, এই নিকলাইনকে রিটেস্ট করবে ঘুরে মার্কেটকে, মানে আপনাকে ট্র্যাপ করবে। আপনার মনে হবে মার্কেট এখন বাইয়ে যাচ্ছে, সেল হবে না, ঠিক আছে? এরকম নিকলাইনকে রিটেস্ট করবে, রিটেস্ট করলে এইখান থেকে রিটেস্ট আমরা যে যে সুইপ ট্রেডটা করি, এই সুইপ ট্রেড সামনে কনফার্মেশনে আপনাকে অনেক অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? যে সুইপ ট্রেডটা প্রথমে বুঝাইছিলাম, তাহলে এখানে এখানে সুইপ ট্রেড দেখে আপনি কনফার্মেশন নিতে পারেন, টেস্ট করছে, জাস্ট টাচ করছে, সেখান থেকে ট্রেড করতে পারেন, ঠিক আছে?
জাস্ট রিটেস্ট করলে আপনি এখান থেকে ট্রেড করে আবার নিতে পারেন, প্রফিট নিতে পারেন। কত দূর নেবেন? প্রিভিয়াস এই নিকলাইন থেকে এই টপ যত দূর, এখান থেকে তত দূর। কয়টা এন্ট্রি বললাম ডাবল টপের? দুইটা এন্ট্রি বলছে এখানে। দুইটা এন্ট্রি। এরপরে আরো একটা এন্ট্রি নিতে পারবেন। আপনারা ফিবো সম্পর্কে ধারণা আছে কিনা? ফিবো রিট্রেসমেন্ট। না ভাইয়া, না ধারণা বল, নেই। ধারণা আপনি পুরোপুরি দিয়ে দিবেন। ধারণা নাই। আচ্ছা, ফিবো রিট্রেসমেন্ট নিয়ে আমরা সামনে কথা বলবো ইনশাল্লাহ। মানে আগামী সপ্তাহের প্রথম ক্লাসে বলবো, সেদিন আমরা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। তাহলে ফিবো, এখান থেকে আমরা ফিবো ধরবো। তাহলে ফিবোটা ধরলে, ধরেন ফিবো রিট্রেসমেন্ট, আমরা যখন ফিবো রিট্রেসমেন্ট ব্যবহার করব, এটা সুইং হাই থেকে সুইং লো, সুইং লো, এই সময় এই যে 0.618 যে লেভেলটা, এই লেভেলটা মার্কিং করব। এইখান থেকে এই যখন ট্রেড ক্লোজ করব, এরপরে এটা আবার রিভার্স করবে। যখন রিভার্স শুরু হবে এই সুইং থেকে, ওই রিভার্স সুইং পর্যন্ত আমরা মার্কিং করব। করলে এই যে যে এইখান থেকে রিভার্স যখন হওয়া শুরু করছে, এই যে যে 0.618, এই সব জায়গায় যখন মার্কেট টেস্ট করবে, তখন এখান থেকে আমরা থার্ড এন্ট্রি নেব, ডাবল টপের থার্ড এন্ট্রি। তাহলে এই ট্রেডটা আরো দূর মুভমেন্ট করবে। এটাকে বলা হয় 2618 স্ট্র্যাটেজি। ডাবল টপের সাথে এই ফিবো যখন মিক্স করে আমরা ট্রেডটা করব, এই স্ট্র্যাটেজিকে বলা হয় 2618 স্ট্র্যাটেজি। এইটা 2 কি? ডাবল টপের 2, আর 618 কি? এই যে ফিবো রিট্রেসমেন্টের 618, এইটাকে বলা হয় 2618 স্ট্র্যাটেজি। তাহলে একটা ডাবল টপ থেকে আমরা 3টে ট্রেড বের করে নিতে পারবো। তো এই 3টে ট্রেড বের করে নিতে আমাদের 3 দিন, 4 দিন অথবা 1 সপ্তাহ সময় লেগে যেতে পারে। ফরেক্স হলো ধৈর্যের জায়গা ভাই। এখানে একেবারে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আসেন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই ধৈর্যের। এইরকম একটা অ্যানালাইসিস আপনারা কিছুদিন আগে পাইছিলেন না? যারা অ্যানালাইসিস দেখে থাকেন যে এইসব এই লেভেল থেকে বাই হবে, মার্কেটটা ছিল এখানে, মার্কেট পাইছিলাম। এইখানে ছিল। এইখান থেকে বলছিলাম যে মার্কেট এখান থেকে এটা যদি ভেঙে উপরে যেতে পারে তাহলে উপর থেকে বাই হবে, আর যদি না যেতে পারে তাহলে নিচে আসলে, এখানে আসলে এখান থেকে বাই হবে। আচ্ছা দেখেন, এই অ্যানালাইসিসটা 3 দিন আগের দেয়া। 3 দিন পরে কিন্তু মার্কেটটা এই জায়গায় আসছে, জোনে আসছে, এবং জোনে এসে কনফার্মেশন দিছে। কনফার্মেশন এখানে দেয়নি। কি কনফার্মেশন হয়েছে বলেন তো? এখানে যে আপনি প্যাটার্ন শিখছেন, এখানে কনফার্মেশন হয়েছে কিনা কোনো প্যাটার্নের? ডোজি ডোজি ক্যান্ডেল তার ডোজি সাথে ক্যান্ডেলে, হ্যাঁ ডোজি ক্যান্ডেলে কনফার্মেশনটা হয়েছে। এছাড়া আমাদের যে ট্রেডটা আমরা সুইপ সুইপ ট্রেড করছে, করি, সুইপ করছে, হ্যাঁ সুইপ সুইপ ট্রেড ট্রেড আমি একটা হয়েছে। হ্যাঁ সুইপ ট্রেড হয়েছে। তাহলে এখান থেকে জোনে আসছে, আমি জোন মার্কিং করছি কয়দিন আগে? 3 দিন আগে। তাহলে জোনে আসছে, জোনে আসার পরে আপনি এই ট্রেডটা করবেন না? এখানে কনফার্মেশন পাইছেন, ট্রেড করছেন। আপনি সেফ ট্রেড করলে এখান থেকে করবেন, আর আমি করছি এখান থেকে এই ট্রেড। তাহলে প্রফিট হয়েছে না? তাহলে এখন আপনি যদি এই প্রফিটটা বুক দেন, তাহলে এই প্রফিটটা কতটুকু হয়েছে? এখান থেকে প্রফিট হয়েছে এই পর্যন্ত, গেছে তো এই পর্যন্ত, কিন্তু আমরা ধরলাম যে এই পর্যন্ত নিয়েছেন, অথবা এই পর্যন্ত 300 পিপ হয়েছে, ক্লোজ করছেন। আচ্ছা 3 দিন পরে যদি আপনি ট্রেডটা 300 পিপ নেন, তাহলে পরে আপনার 3 দিনের যে ওয়েট করার রেজাল্ট, ওয়েট করলে যে একটা টেস্ট পাবেন, সেটা পাইলেন কিনা? জি ভাইয়া। ফরেক্স ভাই ধৈর্যের জায়গা, এখানে ধৈর্য ধরে করতে হবে। এই যে যে অ্যানালাইসিস করে রাখছি, এইটাই আপনাকে আমি শেখাবো। এখন এই শেখানোর দায়িত্ব নিছি আমি, কিন্তু রিসিভ করার দায়িত্ব কার রে ভাই? আমাদের। আমাদের ভাই। রিসিভ করার দায়িত্ব আপনার। তাহলে ডাবল টপ সম্পর্কে ক্লিয়ার কিনা? ডাবল টপ সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা? ডাবল টপ থেকে 3টে এন্ট্রির কথা বলছি, 3 ভাবে আমরা এন্ট্রি নেব। ফার্স্ট এন্ট্রি, ডাবল টপ কনফার্ম পাইলে আমরা এখান থেকে লট টাইম ফ্রেমে কনফার্মেশন নিয়ে ট্রেড করব। কনফার্মেশনের আমরা এখন ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন এবং সুইপ কনফার্মেশন বুঝি, এর থেকে ট্রেডটা নেব। এবং নিকলাইন ব্রেক করলে রিটেস্টের সাথে সেকেন্ড এন্ট্রি নেব, এবং আবার রিভার্স করলে ফিবো থেকে আমরা
পিভট ট্রেডটা নেব, এই তিনটে এন্ট্রি নিয়ে যে কথা বললাম, এটা আপনারা ক্লিয়ার কিনা? জি ভাইয়া জি ক্লিয়ার। বস, ক্লিয়ার। ক্লিয়ার। তবে একটা বিষয়, যে প্রথম যে হাইটা হবে এটা কি রেড ক্যান্ডেল তৈরি হবে বা বেয়ারিশ ক্যান্ডেল? প্রথম হাইটা না, না এটা বিয়ারিশ হয়ে গেছে, এটা বুলিশ হবে। এখানে তো ও আপ আচ্ছা আচ্ছা, হচ্ছে। আমি জি জি, আমি রেসিস্ট্যান্ট এটাই। দেখাচ্ছে, রেসিস্ট্যান্ট থেকে দেখাচ্ছে তো। জি জি, না, বলতে চাচ্ছি যে ভাইয়া রেসিস্ট্যান্ট থেকে দেখাচ্ছে যে যখন এই প্রথমটাও বলিশ হবে পরেরটাও বলিশ হবে। বুলিশ হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে না ভাই, ঠিক। হ্যাঁ বলেন, ক্লিয়ার হয়েছে না এখন? ক্লিয়ার? জি জি, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে ডাবল বটম তো দেখানো লাগতেছে না, আমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে। ডাবল বটম তো হয়তো আমরা তাহলে শেষ করতে পারবো না এক ক্লাসেই। তা একই জিনিস, খালি উল্টায় বুঝলেই হবে। জি বস, পারবো, সমস্যা নেই। সবাই ক্লিয়ার? ডাবল বটম জি আতিক ভাইয়া। ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ জি ভাই ক্লিয়ার। ওকে, এরপরে কমন আছে হেড অ্যান্ড শোল্ডার। একটা সহজ বিষয়, একটা মানুষের মাথা এবং ঘাড়ের মতো হইলে পরাই সেটা হেড অ্যান্ড শোল্ডার হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এটা কিন্তু আমি আপনাদেরকে চার্টে দেখাইতে পারতেছি না, কারণ আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন যে আমি পারিবারিক ভাবে একটু ব্যস্ত আছি। আমার পরিবার মানে আত্মীয় স্বজন আসতে একটু আমার গ্রাম থেকে আর কি, যার কারণে আমি সময় কম দিতে পারতেছি চার্টে, নাহলে আমি এগুলো বের করে রাখতাম আপনাদেরকে দেখানোর জন্য। তবে এরকম হয়, হেড অ্যান্ড শোল্ডার যে হয় মার্কেটে, এটা ক্লিয়ার কিনা, জানেন কিনা? জি হেড অ্যান্ড শোল্ডারের নর্মাল, এটা হলো নর্মাল ব্যাপার যে একটা দুইটা কাঁধ হবে, একটা মাথার মতো দেখতে হবে, এরকম যদি হয় তাহলে সেটাকে হেড অ্যান্ড শোল্ডার বলা হয়। এর জন্য বিশেষ তেমন কোনো শর্ত যোগ নেই। অনেক সময় দেখা যায় যে এই টপ এবং এই টপ ডাইভারজেন্স ক্রিয়েট করে, যেহেতু আপনারা সবাই এখন ডাইভারজেন্স জানেন না, এই জন্য এটা নিয়ে বলতেছি না। ভাষাটা মনে রাখবেন, সামনে এটা বুঝবেন। এই এই যে লেফট যে শোল্ডার আছে বাম পাশের, এই শোল্ডারটা আর টপটা এই দুইটা মিলে ডাইভারজেন্স ক্রিয়েট হবে। ডাইভারজেন্স ক্রিয়েট হওয়ার পরে মার্কেট ডাউন হবে, ডাউন হয়ে পরবর্তীতে ডাউট থিওরি অনুযায়ী এ প্রিভিয়াস টপকে ব্রেক দিতে পারবে না। এরকম প্রিভিয়াস একটা শোল্ডার হবে এবং রানিং একটা শোল্ডার হবে, এইখান থেকে এগ্রেসিভ ট্রেড করা যায়। এই ট্রেডটা এখান থেকে হবে না, যখন এই ট্রেডটা এখান থেকে শোল্ডার ব্রেক হবে, ব্রেক হয়ে এখানে নিক লাইন ব্রেক করবে, ব্রেক করে রিটেস্ট করবে, দেন এখানে এন্ট্রি হবে। হেড অ্যান্ড শোল্ডারের এন্ট্রি এইখানে হবে, এই নিক লাইন ব্রেক করার পরে এন্ট্রি নিতে হবে, তার আগে এন্ট্রি হবে না। হ্যাঁ, তার আগে এন্ট্রি নিলে পরে এসএলটা বড় হবে, এরকম নিক লাইন রিটেস্ট করবে এবং এইখান থেকে ট্রেড হবে, এইখান থেকে ট্রেড। হেড অ্যান্ড শোল্ডার হলে এইখান থেকে যদি আমরা ট্রেড করি তাহলে এর এসএলটা এই হেডের উপরে দিতে হবে, তাই এই এসএল অনেক বড় হয়। আমরা সবসময় ট্রাই করব লস মিনিমাম, প্রফিট ম্যাক্সিমাম, কিন্তু আমরা যেটা করি সেটা হলো প্রফিট মিনিমাম আর লস ম্যাক্সিমাম, এটা করি না? জি ভাইয়া। এটাই করা হয় আমরা এটাই এটা করি, আমরা এইটা করি জন্য ধরা খাই। আমরা আমাদের ট্রেড নেওয়ার আগে আগে ঠিক করতে হবে যে আমার কতটুকু লস হবে। আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে যখন ক্লাস করব তখন এটা নিয়ে কথা হবে। তারপরে একটু হালকা বলি যে ট্রেড নেওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি লস কতটুকু নেবেন, লস আপনার ইকুইটি কতটুকু লস সহ্য করতে পারে। ধরেন আপনার কাছে ব্যালেন্স, আমরা যারা বাঙালিরা ট্রেড করি, আমাদের ম্যাক্সিমাম লোকের ব্যালেন্স হয় 500 থেকে এই 1-2 হাজারের মধ্যে, তাই না? 2 হাজার ব্যালেন্স থাকলে আমরা নিজেরা রাজা মনে করি, একে মনে করি যে আমি মনে হয় এবার কি বাড়ি গাড়ি সব করব, আমি গাড়িতে চড়বো, মানে মানে চিন্তা ভাবনা আলাদা ভাই, আপনি বুঝবেন না। যার 2 হাজার ব্যালেন্স আছে সে কোন লেভেলের থিঙ্ক করে, ঠিক আছে? তো এখন এইখানে আসার পরে তার থিঙ্ক কি দাঁড়ায় জানেন, যে আমার কতটুকু লস হবে, আমার কাছে 2 হাজার ব্যালেন্স আছে, কতটুকু লস হবে। এই লসের জন্য সে লস দীর্ঘায়িত করে ফেলায়, যখন দীর্ঘায়িত করে লস যখন বড় হয়
বড় হওয়ার পরে কি হয়, পেনিক সৃষ্টি হয়, এই টাকা তো ভাই তখন 2000-এর মোটিভেশনে আসছিল, এখন যখন 200 লস হয়ে গেছে তখন পড়ে গেছে টেনশনে, যে শালা 200 মানে তো 25-30 হাজার টাকা, এই টাকা তো লস হয়ে গেল, তো এটা কাটা যাবে না, দেখি কতক্ষণে উঠবে না। আচ্ছা, এইখান থেকে তো হয়তো উঠবে, তাহলে এখানে আমি আরেকটা ট্রেড দিয়ে দিই। এই যে আরেকটা ট্রেড দিয়ে দেবে, আরো লস বড় হবে, একটা সময় কি হয়ে যায় যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে ট্রেড করলে আমাদের এসএল হয়ে যাবে অনেক বড়, মানে লস নিতে হবে অনেক বড়। তো এই লস যদি আমরা বড় নেই, তাহলে পারা আমাকে প্রফিট নিতে হবে মিনিমাম কি দ্বিগুণ নিতে হবে, মিনিমাম দ্বিগুণ বা 1:1 নিলে পরেও এই সমান নিতে হবে, কিন্তু আমার নিকলাইন 1:1-এ যায় না, নিকলেন 1:1 যাচ্ছে না, তাহলে পরে এই ট্রেডটা আমাকে করা যাবে না। তাহলে কোন ট্রেড করব আমি, নিকলাইনটা ব্রেক দিলে, হেড এন্ড শোল্ডারে নিকলাইনটা ব্রেক দিলে রিটেস্টের সাথে আমি ট্রেড করব। এটা কঠিন ধৈর্যের ব্যাপার ভাই, এটা যদি আপনার ধৈর্য না থাকে এই ট্রেড আপনি করতে পারবেন না এটা। তা যাই হোক, এখান থেকে নিকলাইন ব্রেক হলে আমাদের ট্রেড হবে। তবে হেড এন্ড শোল্ডারে যেমন আমি ডাবল টপে বলছি কি একেবারে কোনো ব্যাকাটেরা হওয়া যাবে না, সোজাই থাকতে হবে, মানে ওই শ্যাডোর ভিতরেই থাকতে হবে। বাট হেড এন্ড শোল্ডারে আপনার যেটা হবে সেটা হলো আপনি 30% পর্যন্ত আপস অ্যান্ড ডাউন হেড অ্যান্ড শোল্ডার ধরতে পারবেন, এরকম পুষ্পা ছবির মতো। বাইরে টাইমে তো শেষ করে ফেলাইলাম। পুষ্পা ছবির মতো এরকম বেঁকা থাকতে পারে শোল্ডার, কি পুষ্পার ঘাড় বেঁকা ছিল না, এরকম 30% পর্যন্ত কি আপনার এটা বেঁকা বেঁকা হইতে পারে, 30% আপস অ্যান্ড ডাউন হতে পারে, সেটাও সেক্ষেত্রে আমরা হেড অ্যান্ড শোল্ডার ধরবো। কিন্তু একেবারে ডাউন, এরকম ডাউন, সেটাকে কি হেড অ্যান্ড শোল্ডার ধরা যাবে? যাবে না। তাহলে 30%-এর বেশি হইলে সেটাকে আমরা হেড অ্যান্ড শোল্ডার ধরবো না। সোজা হইলে তো ভালোই, কিন্তু সোজা না হয়ে 30% পর্যন্ত হেড অ্যান্ড শোল্ডার আমরা ধরতে পারি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি ভাইয়া। এই হেড অ্যান্ড শোল্ডার বোঝেন নাই এরকম কেউ আছেন কিনা? তাড়াতাড়ি বলেন, আমাদের টাইম আছে 6-7 মিনিট। জি ভাইয়া, বুঝছি ভাই। সবাই বুঝছেন? আচ্ছা, আমরা কি চার্ট প্যাটার্নের সামনের কোনো ক্লাস নেবো নাকি আজকে শর্ট করে শেষ করব, কোনটা বলেন তো? আজকে মোটামুটি শর্ট করে তারপরে পরের ক্লাসে আবার ইয়ে করেন যে আমাদের সমস্যা আছে কিনা। ওকে, ঠিক আছে মামুন ভাই, তো এটা ভালো বলছেন। তাহলে পরে আমরা দুইটা কমন কমন বললাম, এরপরে একটা বলি, সেটা হচ্ছে হলো কেন ফ্ল্যাগ প্যাটার্ন, বুলিশ ফ্ল্যাগ এবং বেয়ারিশ ফ্ল্যাগ। ফ্ল্যাগ প্যাটার্ন সম্পর্কে ধারণা আছে কারো? কারো ধারণা আছে কিনা? না ভাইয়া। ফ্ল্যাগ হচ্ছে একটা স্ট্রং মুভমেন্ট দেবে, স্ট্রং বাই এ মুভমেন্ট দিক আর সেলে মুভ, বুলিশ ফ্ল্যাগ হইলে পরে স্ট্রংলি বুলিশ হবে, এরপরে মার্কেট একটা রেস্ট করবে, রেস্ট, এটা হলো রেস্ট হচ্ছে, রেস্টটা এমন ভাবে করবে যে আপনাকে ট্র্যাপ করবে। এটা কিরকম, সেটা হচ্ছে মার্কেট হাই থেকে এখানে কি হয়েছে, এখানে স্ট্রংলি মুভমেন্ট দিছে, মুভমেন্ট দেওয়ার পরে এখানে আপনার রেজিস্ট্যান্স পাইছে, তাই না? এই রেজিস্ট্যান্স পাওয়ার পরে মার্কেট ডাউন হয়েছে, ডাউন হয়ে আবার আপ হয়েছে, আপ হওয়ার পরে এই যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সে যে বাধা পাইছে তার আগেই বাধা পাইছে, মানে ওই প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে সে ব্রেক করতে পারে নাই, তার নিচে থেকে মার্কেট আবার ফল ডাউন হয়েছে। কিন্তু ফল ডাউন হয়ে মজার বিষয় হচ্ছে এর যে প্রিভিয়াস সাপোর্ট আছে এই সাপোর্টকে ব্রেক দিয়ে দিচ্ছে, আবার কি হয়েছে, আবার ব্রেক দিয়ে আবার আপস হয়েছে, আপ হয়ে এই প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে এখানে প্রিভিয়াস যে সুইং আছে এই সুইং কে ব্রেক দেয়নি, তার নিচের থেকে এটা ডাউন হওয়া শুরু করছে। তাইলে পরে এই যে পরপর 3টে সুইং ডাউন হয়েছে, একটা থেকে আর একটা নিচে ডাউন হয়েছে, এরকম সিচুয়েশনে এরকম যদি আপনি মার্ক করেন বা বুঝতে পারেন, এই সিচুয়েশনে আপনি কি করবেন? এখান থেকে কি বাই ট্রেড করবেন না সেল ট্রেড করবেন আপনি এই এরকম সিচুয়েশনে? বলেন কি? মার্কেট জোনটা যেদিকে ব্রেক করবে ওইদিকে ট্রেড করব।
হ্যাঁ, এটা তো মার্কেট যেদিকে ব্রেক দেবে ওইদিকে ট্রেড করতে যাচ্ছেন, কিন্তু এখানে তো বারবার নিচে ট্রেড হচ্ছে। আপনাকে আমি বুঝাইতে চাচ্ছি এখানে হলো কেন, নর্মালি আপনাকে কি করতেছে, ট্র্যাপ করতেছে, আপনাকে বুঝাচ্ছে যে আমি কি হাইকে ব্রেক দিতে পারতেছি না, আমি এখন কি হব, ডাউন হব। এটা আপনাকে না মার্কেট বুঝলে এখানে সেল ট্রেডে এন্ট্রি নিব, যদি না না বুঝি বা বুঝলে কোনো সেল আইডিয়া না ট্রেডে থাকে এই এন্ট্রি নেবেন, সম্পর্কে, এবং অবশ্যই সেল সেল ট্রেড। ট্রেডের পক্ষে অনেক যুক্তি আছে। কি যুক্তি, যে প্রিভিয়াস হাইকে ব্রেক দিতে পারতেছে না আর বারবার প্রিভিয়াস লোকে ব্রেক দিচ্ছে, তাইলে এখান থেকে মার্কেট ডাউনই হবে। এটা হলো মার্কেট ট্র্যাপ করবে আপনাকে, ট্র্যাপ। এখান থেকে ট্র্যাপ হওয়ার পর আপনি এখান থেকে সেল নেবেন। অ্যাকচুয়ালি মার্কেট এখান থেকে কি হবে, এখানে যখন এই ব্রেকআউটটা হবে, এই প্রিভিয়াস লোকে ব্রেক দেবে, ব্রেক দিলে এরকম ব্রেক দেবে, তখন আপনি ব্রেক দেওয়া মাত্রই সেল ট্রেড নেবেন। আর মার্কেট এখান থেকে সিগন্যাল প্রোভাইড করে একেবারে কি বুলিশ, বুম, জোরে মুভমেন্ট দেবে। এই মুভমেন্টটা হিউজ হয়। এই বুলিশ ফ্ল্যাগ হইলে, ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হইলে এই মুভমেন্টটা হিউজ হয়। আমি বুঝতে পারছি, বুলিশ ফ্ল্যাগটা বুঝতে পারছেন কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, বুলিশ ফ্ল্যাগটা হইলে এরকম, মানে একটু খাড়া খারাপ হবে ফ্ল্যাগের মতো। হ্যাঁ, এটা হলো ফ্ল্যাগের স্ট্যান্ড। ফ্ল্যাগ মানে কি, পতাকা, পতাকার মতো হবে আর কি, এরকম, এরকম হবে। হ্যাঁ, প্রায় 30%-এর মতো ডাউনে আসতে শুরু করবে। আর এইটাই আমাদেরকে ট্র্যাপ করে, ম্যাক্সিমাম ট্রেডারকে এখানে ট্র্যাপ করে ফেলে। এবং এইখান থেকে কত দূর মুভমেন্ট দেবে, এই ফ্ল্যাগের স্ট্যান্ড যত বড়, মিনিমাম এত দূর কি মুভমেন্ট হবে। এটাকে বুলিশ ফ্ল্যাগ বলে। সেম প্যাটার্ন বেয়ারিশ ফ্ল্যাগ, অপোজিট করলে বেয়ারিশ ফ্ল্যাগ হয়। ফ্ল্যাগ বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে ফ্ল্যাগ নিয়ে? না ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি, কিন্তু এখান থেকে কি এন্ট্রি নিব না আমরা কোনো, নাকি আমরা স্কিপ করবো এক্ষেত্রে? কেন এন্ট্রি নেবেন না, ফ্ল্যাগে বাই এন্ট্রি নেবো। এই যে এখান থেকে 3 নম্বর, 3 নম্বর লোড থেকে প্রত্যেক, 3 নাম্বার। হ্যাঁ 3 নম্বর লো থেকে আমরা বাই এন্ট্রি নেব। যদি 3 নম্বর লো থেকে বাই এন্ট্রি না নিতে হবে, অলরেডি মুভমেন্ট শুরু হয়ে যায়, এই সব জায়গা থেকেও বাই এন্ট্রি নিতে পারি, এসএল একটু বড় হয়। অথবা এই এই যে ব্রেক হইলে রিটেস্টের সাথে এখান থেকেও নিতে পারি। অথবা এই প্রিভিয়াস যে হাই ছিল, মেজর হাই, এই হাইকে ব্রেক দিলে এখান থেকে রিটেস্ট করে এখান থেকে আমরা বাই করতে পারি। মানে নর্মালি দুইটা ট্রেড হয়, একটা হলো কেন এই যে এইখান থেকে 3 নম্বর লো থেকে এখান থেকে ট্রেড করতে পারেন। আর 2 নম্বর হলো কেন এই যে এই হাইকে ব্রেক দিলে এখান থেকে রিটেস্ট করে এখান থেকে বাই ট্রেড করতে পারেন। ঠিক আছে, ফ্ল্যাগ জি। প্যাটার্নে দুই জায়গা থেকে ট্রেড করবেন। এরপরে আমরা আরেকটা প্যাটার্ন নিয়ে কথা বলবো, এটাও মার্কেটে হয়, অ্যাভেলেবেল। এটা হলো কাপ প্যাটার্ন। কি প্যাটার্ন ভাইয়া এটা? কিসের মতো দেখা যাচ্ছে? কাপের মতো দেখা যাচ্ছে না? জি। হ্যাঁ, এটা কাপ প্যাটার্ন। মানে একেবারে আপনি যেরকম দেখতেছেন প্রাইস তো আর এরকম হবে না, এরকম হবে, একটু এদিক সেদিক তো হবে, অবশ্যই হবে। একটু এদিক সেদিক হবে। হ্যাঁ, প্রাইস প্রাইজের মতো হবে, এরকম প্রাইস হইতে পারে। ঠিক আছে, প্রাইসটা এরকম হইতে পারে, কিন্তু সেটাকে যদি আপনি শেপটে আনেন তাহলে দেখা যাবে যে একটা কাপের মতো হয়েছে। তাহলে এই কাপের মতো হইলে পারে এখান থেকে আমরা এই হ্যান্ডেলে আসি, হ্যান্ডেলে আসার পর এখানে একটু রেস্ট হবে, এখানে একটু স্লো হবে। এই হ্যান্ডেলে আসার পর এই নিচের হ্যান্ডেলটা যেখানে মার্ক করবেন এইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। এখান থেকে এন্ট্রি নিলে আমাদের মুভমেন্ট হবে এখান থেকে ফার্স্ট এন্ট্রি, এবং সেকেন্ড এন্ট্রিটা যদি ওটা ফার্স্ট এন্ট্রি মিস করে, সেকেন্ড এন্ট্রি হলো এই লেভেল ব্রেক হইলে এখান থেকে রিটেস্ট করবে, সেখান থেকে সেকেন্ড এন্ট্রি। কত দূর এই প্রফিটটা হতে পারে? এইটা হতে পারে এই যে কাপের যে ডিপ, কাপ যে ডিপ যত দূর, এই এই প্রফিটটা এত দূর হইতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। কাপ প্যাটার্নটা মনে হয় আমি আপনাদেরকে দেখাইতে পারবো, চলেন তো দেখি আছে কি নাই।
টাইম আর 1 মিনিট আছে, হ্যাঁ, আর একটা প্যাটার্ন থেকে গেল। পরের ক্লাসে আমি ওইটা দিয়ে শুরু করব। এটা আমি দেখি সাধারণত, আমরা প্যাটার্নটা দেখি একটু। মান্থলি ক্যান্ডেলে গেলাম। আচ্ছা, নজরে আসতেছে কাপের মতো? জি ভাইয়া। জি ভাইয়া। কোন কোন জায়গার ক্যান্ডেল দেখতেছে এটা? কোন সময় ক্যান্ডেল, কোন টাইম ফ্রেমের ক্যান্ডেল? মান্থ মান্থলি। মান্থলি টাইম ফ্রেম। আপনারা আপনাদের ডেস্কে দেখবেন, মান্থলি ক্যান্ডেল বের করে দেখবেন ঘটনাটা কি ঘটছিল গোল্ডে। এখন আমি একটু আগে কি বললাম, ফরেক্স হচ্ছে ধৈর্য বিষয়, যে কোনো সময় কাটি যাবে, হ্যাঁ। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী সোমবার কথা হবে। প্যাটার্নটা বোঝেন যে এটা আমরা কি বলছিলাম যে ধৈর্যের বিষয়। এই প্যাটার্নটা স্টার্ট হয়েছে কত সাল থেকে জানেন? কত সাল থেকে? 2011 সাল থেকে। 2011 সালে এখানে ছিল মার্কেট, আর আপনার মার্কেট ট্রেড আসতে হলো 2022 সালে। 2022 সালে আসতে ট্রেড, মানে 11 বছর ধৈর্য ধরার পরে মার্কেটের মুভমেন্টটা দেখেন, দেখছেন? জি ভাইয়া। হিউজ ইউজ মুভমেন্ট। ইউজ। বুঝতে পারছি যে এটা একটা ধৈর্যের জায়গা। সবাই জি। সবাই আচ্ছা ভাইয়া, এটা কি